সবাই বলতেছে এটাই শেষ সুযোগ। কেন বলছে সেটা হলো, আপনি বললেন না যে এক সময় কালির কলম দিয়ে আমরা লিখতাম, এখন এরপরে অন্য কলম আসলো, এরপরে এখন কম্পিউটার দিয়ে লিখি। কিন্তু এই দেশের তরুণদের কিন্তু একটা বিশ্বাস, রাজনীতিবিদরা এখন কালির কলমে রয়েছে, তাদের দ্বারা সংস্কার সম্ভব নয়। এই যে একটা আস্থাহীনতা, এই কারণে কিন্তু সংস্কারটা বারবার সামনে আসছে। আস্থাহীনতা যে সংস্কৃতির অংশ, আস্থাহীনতা সংস্কৃতির পার্ট। আমি আপনার ভাই, দুই ভাই পাশাপাশি বড় হয়েছি, কেউ কাউকে বিশ্বাস করি না, এটা হচ্ছে সংস্কৃতির অংশ। এই সংস্কৃতি আমরা নিজেরাই গড়ে তুলেছি। সংস্কৃতি তো আকাশ থেকে আমদানি করা যাবে না ভাই। এখন তাহলে কি হবে? এই পারস্পরিক যে আস্থা বিশ্বাস, এটা কি ফ্রম উইদিন গ্রো করতে হবে, এটা ওভারনাইট করা যাবে না। এবং এই যে আস্থাহীনতা একদিনে তৈরি হয়নি, আপনি একদিনে সমস্যার সমাধান হবে না। এখন তাহলে কিভাবে হবে? এই যে বলছি যে আমরা মানুষ 12 বছর বা 3টা ভোটে মানুষ ভোট দিতে পারেনি। যে ছেলেটি 18 বছর বয়সে ভোটার হয়েছে, তার বয়স 32 হয়েছে, ভোট কি জিনিস সে জানে না, তো আস্থার সংকট তৈরি হবে না? এটা খুবই স্বাভাবিক। তাহলে আস্থার সংকটটা কিভাবে ফিরিয়ে আনবেন? যিনি ভোটার হয়েছেন তিনি জানবেন যে আমার ভোটটা আমি দিতে পারবো, আমার নিজের ভোট আমি দিতে পারিনি। আমি ডক্টর সাইফুল্লাহ কে ডক্টর সাইফুল্লাহ ভোট দিচ্ছেন আমি জানি না, তাই না? তাহলে আমি কিভাবে আস্থা ফিরে পাবো? তাহলে প্রথম হচ্ছে, যদি আস্থার সংকট আপনি আস্থা ফিরিয়ে আনতে চান, প্রথম কাজ হচ্ছে ভালো একটি ভোটার তালিকা তৈরি করা। দ্বিতীয় হচ্ছে ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। এখন আমাদের বাংলাদেশে আমরা জানি একটা গ্রামে আমরা ওয়ার্ড ভিত্তিক ভোটার আমরা করি, কিন্তু এমন আমরা দেখতে পাই যে কোনো একটা ওয়ার্ডে কোনো একটা ব্যক্তির প্রভাব থাকে, উনি এই প্রভাব খাটানোর চেষ্টা করেন। যদি আমরা এখনও এই পরবর্তীত পরিস্থিতিতেও যদি এই প্রভাবগুলো যদি আমরা নিউট্রালাইজ না করতে পারি, তাহলে আমরা ভালো নির্বাচন পাবো না। ভালো ভোটার তালিকা, ভালো ভোটের সঙ্গে এইগুলো বিবেচনা নিতে হবে। যদি সার্বিকভাবে আমরা ভালো নির্বাচন করতে পারি, যে আস্থার সংকটের কথা আমরা বলছি, যে আস্থার সংকটের সংস্কৃতি, সেটা আমরা অনেক সহজতর করতে পারবো। মানুষের আমাদের সংকটের সমাধান হবে, আমরা পরস্পরকে বিশ্বাস করতে শুরু করব। মাসুম আহমদ খলিল উনি কিছু কথা বলছিলেন, সেই কথা রেশ ধরে আপনাকে একটি প্রশ্ন করি। সেটি আপনার পত্রিকা নয়া দিগন্তেই একটা প্রধান শিরোনাম হয়েছিল যে রাতের ভোটের 30 জেলা প্রশাসক এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল। যদি তাই থাকে, তাহলে উনি যে বলছিলেন ভোটার তালিকা ঠিক মতো হলো, সেটা অ্যাপ্লাই কিভাবে হবে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু তুলছেন। প্রশাসন রাতারাতি পরিবর্তন করা যায় না, এটা একটা লম্বা সময়ের মধ্যে যায়। আপনি জেলা প্রশাসকের কথা বললেন। জেলা প্রশাসক হচ্ছে কর্মকর্তাদের মধ্যে বাছাই করে একটা ফিট লিস্ট তৈরি করা হয়। সেই ফিট লিস্ট তৈরি করে তারপর তাদের পদায়ন করা হয়, এবং যখন যে রাজনৈতিক সরকার থাকে চেষ্টা করে হচ্ছে তাদের পক্ষের লোক আনার জন্য। বিশেষ করে গত 15 বছর এটা খুব একেবারে সরাসরি ছিল আর কি। সেটা তো ঠিকই আছে, কিন্তু যে নির্বাচনটার কথা আপনি বললেন, এটা তো কোনো নির্বাচনই হয়নি, রাত্রে ব্যালট বাক্স ভরা হয়েছে। এবং এই যে রাত্রে ব্যালট বাক্স ভরার যে টোটাল নাটকের মূল ব্যক্তি হলেন জেলা প্রশাসক। ওই আমলে যারা এই কাজ করছে তাদেরকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়, তারা হয়তো এখন ডিএস নাই, তারা জেলা প্রশাসক হবে না। তারা যদি সচিব হয়, তারা যদি অতিরিক্ত সচিব হয় সংবেদনশীল জায়গায়, তাহলে তারা তো একই কাজ করতে পারেন স্বাভাবিকভাবে। তাদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ রয়েছে, নয় আসলে এটা প্রমাণই আমরা দেখেছি। সেটা হলো এই ডামি নির্বাচন এবং রাতের নির্বাচনে জেলা প্রশাসকদের নগদ টাকা পয়সা দেওয়া হয়েছে, এটা সবাই জানে। এসপি এবং জেলা প্রশাসক টাকা পয়সা নিয়েছেন এবং এটা কন্ট্রাক্ট করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন। এটা কিন্তু গোপন কোনো তথ্য নয়। এটা আমার মনে হয় শুধু রাতের নির্বাচন না, আর সর্বশেষ যে নির্বাচনটা হলো 2024 সালে, এই নির্বাচনে যারা জেলা প্রশাসক, যারা এসপি হিসেবে কাজ করছেন, যারা রিটার্নিং অফিসার ছিলেন, তাদের পরবর্তী নির্বাচনে কোনো ক্রমেই দায়িত্ব রাখা যাবে না। একই সাথে রাষ্ট্রের প্রশাসনিক সিদ্ধান্তের সংবেদনশীল জায়গাগুলোতেও তাদের বসানো উচিত না। এমনকি আমি মনে করি যে যাদের এই সময়ে এসপি অথবা ডিসির দায়িত্ব পালন করেছেন, অন্তত এই 2টা নির্বাচনে তাদের কোনোভাবেই সর্বোচ্চ পর্যায়ে পদোন্নতি দেওয়ার বিষয়ে চিন্তা করা দরকার।